এখান থেকে 2 মিনিটও লাগবে না, 1 to 1 আপনি সরিয়ে দিতে পারি, শুধুমাত্র মার দিকে তাকিয়ে। কিছু বলছি না। আমি আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলি, আমার তো দুজকেও জায়গা হবে না আপা। সে আমারে খাইতে দিত না, ঠিক মতো নাইতে দিত না, গোসল করতে দিত না, ঘুমাইতে দিত না, মায়ের দৌড় কার ধাক্কা দিয়ে লাস্টে বাই করে দিল। 10 মাস 10 দিন তাকে নিজের গর্ভে রেখে কষ্ট করে জন্ম দিয়েছে, সে মার উপরে যদি সে হাত তুলতে পারে, সে কেমন সন্তান হলো আপনি আমাকে বলেন। মা আমি তোমার পায়ে ধরি মা। তোমাকে তো ক্ষমা কবেই করে দিছি বাবা, তুমি আমার গর্ভধারণী, তুমি আমার গর্ভধারণী ছেলে। আমারে ফিরাই দিও না মা। না তুমি যাও, বসো বসো। আমার মা আমার কাছেই থাকবে। আপনার যখন মার প্রতি ভালোবাসাটা বেশি আসবে, আমার বাসায় এসে আমার মার সাথে দেখা করবেন, ভালোবাসা যতটুকু লাগে আপনি প্রকাশ করবেন। উনি আমার গর্ভধারণী ছেলে, ওনার তো আমি ফালাই দিতে পারবো না। তুমি সপ্তাহে একদিন আইসো বাবা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অপ্রিয় সত্য অনুষ্ঠানে। পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি নাজনীন হাসান চুমকি থাকছি আপনাদের সাথে। দর্শক, আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা অপ্রিয় সত্য বলে আমরা বিবেচনা করি, তারপরও সত্য। তেমনই এক সত্য নিয়ে আজ এই স্টুডিওতে একজন সন্তান এসেছেন। তিনি তার মাকে ফেরত চান। তার মা রহিমা কি বলছে সেটা আমরা জানবো আজকের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। মিস্টার আকরাম, আপনি কেমন আছেন? আসলে আপা, শারীরিকভাবে আমি সুস্থ থাকলেও মানসিকভাবে আমি আসলে খুব সুস্থ একজন মানুষ না। আমি আজকে আপনার কাছে যে সমস্যাটা নিয়ে এসছি, আসলে এই সমস্যার জন্য যদি আমি কাউকে দায়ী করি, আপা আমি নিজে এর জন্য দায়ী। আমরা আপনার কথা তো শুনেছি, আপনি নির্বিঘ্নে কোনো ধরনের হেজিটেশন ছাড়া, মানে দ্বিধা ছাড়া আমার সাথে সব শেয়ার করতে পারেন। আমার মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে আমার মা আমাকে ছেড়ে চলে যায়। এখন আমার আপনার কাছে এই অনুষ্ঠানে আসার মূল কারণটাই হচ্ছে আপনার মারফত আমার মাকে আমি ফেরত পেতে চাই। আমি জানি না আপনার মাকে আমি ফেরত দিতে পারবো কিনা, বা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে চেষ্টা করি দুজন মানুষ বা তিনজন মানুষের মধ্যে যে ভুল বুঝাবুঝি তৈরি হয় সেগুলো যেন তারা সলিউশন করে নেয়। ফেরত দিতে পারবো কিনা জানি না, তবে আপনার যে মানসিক অবস্থা, আমার মনে হয় আপনার মায়ের সাথে কথা বললে তিনি হয়তো বা বুঝবেন। কিন্তু এই যে চাচ্ছেন, এটা খুবই ভালো চাওয়া। সমস্যাটা কোথায়? সমস্যা একটু যদি পিছনে যাই, যখন আমি আমার বয়স কম ছিল, ইয়াং ছিলাম, তখন আমি খুব খারাপ, বেয়াদব, নোংরা স্বভাবের একজন মানুষ ছিলাম আপা, এবং কোনো কিছু আমি মানতাম না। একটা পর্যায়ে আমি, লোকে যে ভুল কাজ করে, অনেক সময় অনেক ভুল কাজ করে, আমিও ঠিক এরকম একটা ভুল কাজ করি। আমি আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলি। আসলে আমার যে মানসিক যে অবস্থা, এবং আমার তো দুজকেও জায়গা হবে না আপা। এই জন্যই বলছি আপা, আপনি আমার মাকে একটু আনানোর ব্যবস্থা করেন। আমি প্রথমে আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। মানুষ নিজের ভুল স্বীকার করে না, মানুষ নিজের ভুল বুঝতেও পারে না। আপনি যে বুঝতে পেরেছেন সেটা আসলে আপনাকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু মাকে কিভাবে ফেরত নিয়ে আসবো? আমার মা মূলত শামীম সাহেবের সাথে আছে। আমি হাজার চেষ্টা করছি, ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনোভাবেই আমার মাকে উনি ফেরত দিচ্ছে না। এক কথা যদি বলি, মাকে অকুপাইড করে রাখছে। কোনোভাবেই তার সাথে আমার দেখা করতে দিচ্ছে না, কোনোভাবেই আমি মাকে বোঝাতে পারছি না, কোনোভাবেই আমি মাকে আনতে পারছি না। আমি এই জন্য আমি আপনার কাছে আবারও বলছি আপা, যে আপনার মারফত আমি আমার মাটাকে ফেরত পেতে চাই। তার আগে আমাকে একটু জানতে হবে যে মাকে শামীম সাহেব কোথায় পেলেন? আমি আগেই বলেছি আপা, আমি খুব খারাপ স্বভাবের একজন মানুষ ছিলাম, নোংরা টাইপের মানুষ ছিলাম। আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করে বাড়ির থেকে বের করে দিই। বের করে দেওয়ার পর মার এক বন্ধুর সাথে বৃদ্ধাশ্রমে গিয়ে ওঠে। শামীম সাহেব মাকে ওখান থেকে তার নিজের বাড়িতে তোলে।
এখন আমি কোনোভাবেই মাকে আনতে পারছি না। এখন কেন আনতে চাইছেন? আর শামীম সাহেব অকুপাইড করে রেখেছে মানে কি? শামীম সাহেব আসলে অনেক ক্ষমতাধর একজন মানুষ, অনেক ধনী টাইপের একজন মানুষ। থানা, পুলিশ, চাঁদাবাজ সবই ওনার পকেটে। উনি যা চাইলে উনি অনেক কিছু করতে পারে। কথায় বলে না, ধনী ব্যক্তি যদি চাই বাঘের দুধও মেলে, উনি তেমন টাইপের মানুষ। আর একটুভাবে যদি এভাবে বলা যায়, উনি মাফিয়া টাইপের একজন মানুষ। উনি কারো কথা ধারে না, কারো কথা শোনেও না উনি। এই জায়গা থেকে আমি আমার মাকে কিভাবে নিয়ে আসবো? মা আসতে চাইছে না, তাই তো? মাও তো আসতে চাইতে হবে। মা কি বলছে? আমি ওনার সাথে কথাই বলতে পারি না। আমি যদি ওনার বাসার কাছে যাই বা কোনো ইয়েতে যাই, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার তার সাথে কথা বলার কোনো সুযোগও নাই। এতদিন পর আপনার কেন মনে হলো যে মায়ের প্রতি আপনি অন্যায় অবিচার করেছেন, মাকে আপনি আবার ফেরত চান, বা আপনার জীবনে মায়ের অবস্থান নিয়ে মানে হঠাৎ কি কারণে আপনার এটা মনে হলো? আমি আগেই বলেছি যে আমি একটা প্রচণ্ড খারাপ টাইপের মানুষ ছিলাম। কোনো ইনকাম পাতি করতাম না, প্রচণ্ড অভাব ছিল, একটা খারাপ সময় ছিল। আমি ড্রাগ অ্যাডিক্টেড একজন মানুষ ছিলাম। এমন কোনো ড্রাগ ছিল না যে আমি গ্রহণ করি নাই। খারাপ স্বভাবের ভিতরে মদ, মেয়ে মানুষ, ক্যাসিনো সবই আমার সঙ্গে ছিল, শুধু একমাত্র বিবেক ছাড়া। আমার রিয়েলাইজেশনটা অনেক পরে বুঝতে পারছি যে মা ছাড়া আসলে কেউই আপন হয় না। আমার বউ, বাচ্চা তারাও কেউ নাই। এখন আমি আমার মার সাথে থাকতে চাই। আমার মায়ের বাকি সময়টুকু আমার মা যেন আমার কাছে থাকে, আমি যেন তার প্রায়শ্চিত্তটুকু আমি করতে পারি। এটাই শুধু আমার চাওয়া, আর কোনো চাওয়া নেই আমার। আপনার সংসার আছে তাহলে? পরিবারের আর সবাই কোথায় আছে? তারা ছিল, এখন কেউই নাই। মানে ছিল বলতে আমার ওয়াইফ, ছেলে মেয়ে ছিল। আমার ওয়াইফের ইন্ধনেই মূলত আমি আমার মাকে মেরে বাড়ির থেকে বের করে দিই, প্রচণ্ড অপমান করি। সমস্ত সাপোর্টটাই সে করছে। আমি আমার ওয়াইফ দুজনই ড্রাগ পার্টনার ছিলাম। আমার ওয়াইফের হঠাৎ ব্রেন স্ট্রোক করে, হাতার চেষ্টা করেও বাঁচাতে পারেনি। আজ আমার মা থেকেও নেই, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে কেউই আজ আমার কাছে নেই। আমি বড় একা আপা, বড় একা একটা মানুষ আমি। আকরাম সাহেব, আপনার স্ত্রী গত হয়েছেন, কিন্তু আপনার সন্তান? আমার সন্তানরা সবাই দেশের বাইরে সেটেল হয়ে গেছে। তাহলে তো আপনার অর্থনৈতিকভাবে এখন ভালো অবস্থা নাকি? যথেষ্ট পরিমাণে। আসলে আপনাকে আমি কি করে বোঝাবো, মায়ের কাছে সন্তান কি, বাবার কাছে সন্তান কি। যখন আমার ছেলে মেয়ে যখন আমাকে ছেড়ে চলে গেছে, তারা যখন দেশের বাইরে সেটেল হয়ে গেছে, আমি যখন একা হয়ে গেছি, তখন আমি বুঝতে পারছি যে তার মা বাবার কাছে সন্তান কি। যে ব্যবহারটা আমি আমার মার সাথে করছি, আর যেন কোনো মায়ের এরকম অবস্থা তৈরি না হয়। আমি আমার চাওয়া একটাই, আমার মা যতদিন আছে তাকে সেবা শুশ্রূষা করে আমার বাকি জীবনটা আমি কাটাতে চাই। নয়তো আমার কবরেও আমার জায়গা হবে না, দোজকেও আমার জায়গা হবে না। আমার মতো পাপী লোক আসলে মানুষ সবাই ঘৃণা করবে। এরকম জীবন আমার চাওয়ার দরকার নাই। সুপ্রিয় দর্শক, আমরা আজ একটা অদ্ভুত অপ্রিয় সত্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আকরাম সাহেবের মানসিক অবস্থা আপনারা দেখছেন, কিন্তু মা, এখানে সব থেকে বড় ব্যাপার হলো মা। একদিকে শামীম সাহেবের মা, আর একদিকে আকরাম সাহেবের মা। তিনি মা কি চাইছেন সেটা এখন আমরা জানবো। আকরাম সাহেব, এখন আমরা মায়ের সাথে কথা বলবো। আমার কোনো আপত্তি নেই, তবে আপা আপনি যেভাবেই পারেন আমার মাকে একটু বুঝিয়ে আমার কাছে এনে দেন, আমার এটাই চাওয়া। সুপ্রিয় দর্শক, এখন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মা রহিমা খাতুন। মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার এখন দিন কেমন কাটছে? আমার খুব ভালো কাটছে দিন, খুব আলহামদুলিল্লাহ, খুব আগের চেয়ে অনেক ভালো কাটছে দিন। মা, আপনি তো জানেন আপনাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। আপনার ছেলে আকরাম সাহেব
উনি চান যে আপনি তার সাথে বাকিটা জীবন পার করেন। আকরাম আকরাম নয় তো আমার কোনো ছেলে নেই, আমার ছেলে তো শামীম। হ্যাঁ, শামীম সাহেব আপনার ছেলে, কিন্তু আকরাম সাহেব। ও ও পেটে থুইছি তো তার জন্য ছেলে, না তো ছেলে না মা। ও তো আমার যে করছে তা মুখে বলে পারবো না প্রকাশ করতে। আমার স্বামী হলো আমার ছেলে, আসল ছেলে আমার স্বামী। আকরাম নামের একটা সন্তান ছিল আমার পেটে হয়েছে, পরিচয় না দিয়ে তো পারবো না। সে এমন করছে সে কথা কইলে কুলাইতে পারি না মা। আমার যেভাবে গালাগালি মায়ের দৌড় করছে, আমার বৃদ্ধাশ্রমে রেখেছে, আমি তার কথা কেমনে বলবো? যে কথা বলতে গেলে অনেক কাহিনী মা। সে আমারে খাইতে দিত না, ঠিক মতো নাইতে দিত না, গোসল করতে দিত না, ঘুমাইতে দিত না, মায়ের দৌড় কার ধাক্কা দিয়ে লাস্টে বাই করে দিল। তারপর ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিল। তারপর আমি কোথায় যাব, কি করব? আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারা মনে করে বোঝা। তারপরে অনেকের কাছে গেছি, দাঁড়ায় দাঁড়ায় ঘুরছি, কেউ রাখতে চায় না। তারপরে আমার একটা বন্ধু ছিল, তার কাছে গেলাম, যাই বললাম যে ভাই আমার এই অবস্থা। তারপরে সে নিয়ে আমার একটা বৃদ্ধাশ্রমে রেখে আসলো। আমি কি বলবো কষ্টের কথা। এখন দেখেন না আমি কত ভালো আছি, কত হাসি আনন্দিত রাখে আমার স্বামী, জানেন? সে আমারে পাও দুইটা ধোয়াই দেয়, সে আমারে সব কিছু করে। আমার এখন সুখের সীমানা নাই। এত সুখ আল্লাহ আমার কপালে রাখছিল তা আগে জানি নেই। তারপরে আমার স্বামী কিন্তু বড় লোক ছিল না, মধ্যবিত্ত ছিলাম আমরা। আমার স্বামীর সব শেষ করছে এই ছেলেটা। কিন্তু আমার স্বামী সুখেই রাখছে, কিন্তু খারাপ রাখে নাই। তাও এই ছেলেটা সব শেষ করে লাস্টে মারে গার ধাক্কা দিয়ে বাই করে দিল। তখন আপনার কি অবস্থা হলো? বললেন তো যে বন্ধু আপনাকে নিয়ে গিয়েছে বৃদ্ধাশ্রমে, কিন্তু ওই সময়টুকু, এই যে বৃদ্ধাশ্রমে যাওয়া, বাড়ি থেকে বের হওয়ার পরে বৃদ্ধাশ্রমে যাওয়া, এই সময়টা, ওই সময়টা আমি এমন হয়ে গেছিলাম, মানে রাস্তার ভিক্ষুকের চেয়ে খারাপ হয়ে গেছিলাম। শরীর মন মানে দেখলে পরার কাপড় ছিঁড়ে গেছিল। মানে মোটামুটি একটা কাপড়েই আপনাকে বাড়ি থেকে বের করে দিল? হ্যাঁ, একটা কাপড়ে ঘরে যেতে সময় দেয়নি। শামীম সাহেব কিভাবে নিয়ে গেল? শামীম সাহেবের সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো? শামীম সাহেব মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে আসতো, আইসা সবাই খাওয়া দাওয়া করে তো একদিন দেখে মনে হলো কি যে আমার পাশে বসলো, বসে বলে কি আপনার আমি মা বলতে পারি? তখন আমি কান্দে উঠছি, যে আমার পেটের সন্তান আমারে মা কয় না, আর পরের সন্তান আমাকে মা কইবে। তখন আমি কান্দে উঠলাম। আমার কয়েকটি মা জড়াই ধরলো শামীম সাহেব। তখন আমি শামীম সাহেবের সাথে ওদিন গেলাম। উনি আপনাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে গেল, হ্যাঁ, কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে নিয়ে গেল। আপনার ছেলেকে জানানোর কোনো? আমার ছেলে আছে এটা তো আমি জানিই না। ফর্মালিটিস তো আপনার বন্ধু করেছিল। হ্যাঁ, কিন্তু এখন আকরাম সাহেব তার ভুল বুঝতে পেরেছেন, উনি চাইছেন আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে বাকিটা জীবন যেন আপনি তার সাথে সময়টা কাটান। স্বামীর কাছে? স্বামীর তুই আমি কিভাবে আসবো বাবা? স্বামীর তুই আইলে তো স্বামী বাঁচবে না। আমার ছেলে বাঁচছে আমাকে ছাড়া, আর এই ছেলে তো বাঁচবে না, এই ছেলে তো মারাই যাবে। স্বামীর যে যত্ন, যে মানে আদর যত্ন রাখছে, আমার অনেক উপরে রাখছে আপা। সে ছেলে আর আমি তুই আসতে পারবো না আপা। আমরা শামীম সাহেবের সাথে একটু কথা বলবো, দেখি উনিও আপনার সম্পর্কে কি ভাবেন এবং আকরাম সাহেবের সিদ্ধান্ত শামীম সাহেব কিভাবে ভাবছেন, সেই বিষয়গুলো আমাদেরও জানা প্রয়োজন।
জিজ্ঞেস করেন আপা, উল্টা পাল্টা কিছু জিজ্ঞেস করেন না। হে কিন্তু বাঁচবে না, হেলে হে কিন্তু মরে যাবে আপা। আর কিছু খারাপ কথা বললেন না, হে কিন্তু অনেক কষ্ট পায় বাবা। আরে যা জিজ্ঞানেন তাই জিজ্ঞাইয়েন। অবশ্যই তাই জিজ্ঞেস করব। সুপ্রিয় দর্শক, যে শামীম সাহেবের কথা আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, তিনি এখন স্টুডিওতে উপস্থিত। আমরা শুনতে চাই তিনি কি বলে। শামীম সাহেব, আপনি কেমন আছেন? আমি একটু ডিস্টার্ব আছি, বাট একটু ভালো আছি। তো আমার মাকে নিয়ে বেশি ভালো আছি। মাকে নিয়ে যথেষ্ট প্রতিটা দিন আমার আনন্দে কাটছে। তো ডিস্টার্ব হচ্ছে একটা নিকৃষ্ট সন্তানের জন্য, যে সন্তান তার মাকে ফেরত নিয়ে যেতে চাচ্ছে। এর জন্য আমি একটু ডিস্টার্ব ফিল করছি। না, তারও তো মা। নিকৃষ্ট সন্তান তো কখনো কখনো ভুল বুঝতে পারে, হয়তো তিনি সেই ভুলটা বুঝেই এসেছেন। তার ভুলটা কিভাবে সে বুঝবে? যে জন্ম দেয় মা, 10 মাস 10 দিন তাকে নিজের গর্ভে রেখে কষ্ট করে জন্ম দিয়েছে, সে মার উপরে যদি সে হাত তুলতে পারে, সে কেমন সন্তান হলো আপনি আমাকে বলেন। আপনি বৃদ্ধাশ্রম থেকে কেন রহিমা বেগমকে নিয়ে এলেন? সেটা তো আপু অনেক কথা, আমরা সেই কথাগুলোই শুনতে চাই। বললে তো আর শেষ হবে না। তারপরও সংক্ষেপে বলেন। হ্যাঁ, যথেষ্ট। আমি যেহেতু মাকে নিয়ে কথা উঠেছে, আমাকে তো বলতেই হবে। আসলে আমি একটা বিজনেসম্যান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইপি একটা কার্ড পেয়েছি আমি। তো আমার সাথে কেউ কোনো কথা বলতে হলে অনেক প্রোটোকল খরচ করে আসতে হয়। তো আমার একটা ছোট ভাই আছে, যে কোনো বিষয় নিয়ে আমার অফিসে একটি এসেছিল। তো সে আবার একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করে। আচ্ছা আচ্ছা। তো আমি সেই ছোট ভাইকে বলেছি, আমি মা ছাড়া একটা এতিম ছেলে। তো আমি তো জানি মা ছাড়া একটা ছেলের কতটা কষ্ট থাকতে পারে। আপনার বাবা? বাবা ছিল, অনেক কষ্ট করতে করতে, আমাদের লালন পালন করতে করতে সেও চলে গেছে। মানে আপনি, আপনার এই পৃথিবীতে আর কেউ নেই? আছে, ভাই বোন আছে? হ্যাঁ আছে, ছোট 2টা ভাই বোন আছে। তো আমি যখন আমার সেই ছোট ভাইকে বললাম যে আমার মা ছাড়া আমি কেমন আছি, তো সে তখন বলল যে আমাদের বৃদ্ধাশ্রমে একটা নতুন মা আসছে, আপনি ভাই একটু দেখে আসতে পারেন। তো ছোটবেলা যখন স্কুলে পড়ি আপু, তখন আমার বন্ধুদের সাথে মা আসতো, তাদের নিজের হাতে খাবার খাইয়ে দিত আর কি। তো আমার সাথে শুধু বাবা আসতো। তখন আমার অনেকটাই, কি বলবো আর, মা ছাড়া সন্তান তো মনে হতো যে আমিও যদি আমার মা থাকতো আমার সাথে, আমাকে একটু খাবার খেতে পারতাম তার হাতে। আমি আসলে অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। টাকা পয়সার অভাবে সুচিকিৎসাও আমার মাকে দিতে পারিনি আমরা। আমাদের এত অর্থনৈতিক সচ্ছলতা ছিল না যে আমার বাবা সব কিছু মেনটেন করবে। আচ্ছা। তো ছোট ভাইদের বোনদের আমাকে নিয়ে বাবার চলতে অনেক কষ্ট হতো। ছোট থেকে দেখেছি কষ্টটাই 2 চোখে, কতটা কষ্ট হয় আপু। তারপর যখন আমার ছোট ভাইটা বলল যে ওখানে যে দেখতে পারো, তো আমি একদিন গিয়েছি। আমি আবার তাদেরকে খাবার দাবার একটু ব্যবস্থা করে দিয়েছি, যাতে একসাথে বৃদ্ধাশ্রমের মাদের সাথে একবেলা খেতে পারি। তো সেইখানে যে সবার সাথে দেখা করার পরে সেই মাটা, যে বর্তমানে আমার মা আছে, মাটাকে দেখে আমার অন্তরস্থ থেকে মা বলে ডাক দিতে এমন একটা ইচ্ছা হলো, মনে হচ্ছে যে তার চেহারাতে আমার মার মুখটা ভেসে উঠলো। আচ্ছা। এরকম তো এরকম করে আর কি, সেখান থেকে আমার সেই বৃদ্ধাশ্রম থেকে আমার মাকে নিয়ে আসা আর কি। আপনি আনতে চাইলেন আর আপনাকে ওনারা মানে ছেড়ে দিল মাকে? সেখানে নিয়ম অনুযায়ী সমস্ত কাগজপত্র ডকুমেন্ট ফিল আপ করে, আচ্ছা, আমি সেই নিয়ম মেনে মাকে নিয়ে আসছি। তো আমি তো তখন জানতাম না যে তার ছেলে আছে বা তার একটা ফ্যামিলি পরিবার ছিল। আমি সেগুলা জেনে বুঝে বা বুঝিনি। মানে তাদের সাথে যোগাযোগ করার কোনো ওয়ে তো আপনার ছিল না, তখন আমার কখনো ওয়ে ছিল না।
শুধু চেয়েছি যে মা আছে, আমি মাটাকে নিয়ে আসি। তো এখন যে আকরাম সাহেব বলছেন তার মাকে নিয়ে যেতে চাইছেন, আপনার কি অভিমত সেই বিষয়ে? আমার মত আপু, আসলে আমার মতটা কি, আমি মা পেয়েছি, এখন যে সন্তান একটা মা পেয়েছে সে কি চাবে সেই মাটাকে ছেড়ে দিতে? না, যাবে না। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে আপনি এমন একটা ব্যক্তির কথা আমাকে বলছেন মাত্র, যে ব্যক্তিটার কথাটা শুনতেই আমার ইচ্ছা হচ্ছে না। আপনি মায়ের সাথে মানে রহিমা বেগমের সাথে আপনি পরবর্তীতে এইসব বিষয় নিয়ে কথা বলেছেন? অবশ্যই বলেছি। তো আমার একটাই কথা, যে যেই সন্তানকে মা এত কষ্ট করে জন্ম দিয়েছে, নিজে না খেয়েও খাওয়ানোর চেষ্টা করে একটা সন্তানকে, যে মা, সেই মার সাথে কিভাবে সে খারাপ ব্যবহার করতে পারে? আমি একটু থামাচ্ছি। সেটা হলো যে উনি আসলে তখন সুস্থ অবস্থায় ছিলেন না, এটা উনি বারবারই বলছেন। সে যে বলল সে সুস্থ ছিল না, ঠিক আছে মেনে নিলাম সে সুস্থ ছিল না। এখন যে মা তার কাছে থাকতে পারবে, সুস্থ সবলভাবে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, এটা কিভাবে সম্ভব? আমার কাছে আমি মনে করি আমার মা আমার কাছেও অনেক ভালো মতো আছে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে দুই বেলা আমরা দুজন খেয়ে ভালো মতন থাকতে পারি। আপনি কি মায়ের সাথে কথা বলেছেন উনি আসতে চান কি না, কি মানে আপনাদের মধ্যে কি এইসব নিয়ে কথা হয়েছে? এই বিষয় নিয়ে তেমন একটা কথা হয়নি। তো যেহেতু মা, এখন মার ডিসিশনটাই মেন, মা কি চায়, মার কথাটাই মনে করি, মা যেটা বলবে সেটাই। এরপরে কিন্তু আপনারা তিনজন মুখোমুখি বসবেন, তখন আসলে আপনারও বলার অনেক কিছু থাকবে আকরাম সাহেবকে, মাও জানাবেন। আমার মনে হয় একটু শান্তভাবে ঠান্ডাভাবে আপনি বিষয়টাকে হ্যান্ডেল করবেন। আসলে আপু, আমি অনেকটাই স্থির আছি, ঠান্ডা প্রকৃতিতে আছি। না হলে উনার মতন একটা ছেলে, মানে আকরাম সাহেবের কথা আমি বলছি, আমার সাথে এসে কথা বলবে, উনাকে দেখতেই আমার মন চায় না। উনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার সেকেন্ডও লাগবে না। তো আমি শুধু একমাত্র আমার মার জন্য আমি এখনো স্থিরভাবে নীরব আছি। তারপরও আমি চাচ্ছি না তার সাথে বসতে, যেহেতু আমার মার বিষয়ে কথাটা আসছে। আর আপু, আমি আপনাকে রেসপেক্ট করে, ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলতে বসবো। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এখন স্টুডিওতে উপস্থিত হবেন রহিমা বেগম, শামীম সাহেব এবং আকরাম সাহেব। সুপ্রিয় দর্শক, এখন এই স্টুডিওতে তিনজনই উপস্থিত আছেন। তাদের এই সমস্যাটা কতটা সমাধান হবে না তারা তাদের ভুল বুঝে একে অপরকে কাছে টেনে নেবেন, সেটাই এখন আমরা দেখতে চাই। আকরাম সাহেব, হ্যাঁ, এখন নিশ্চয়ই চিনেছেন আপনি তাকে? চিনেছি। এখন আকরাম সাহেব, আমার মনে হয় আপনি শুরু করুন। মা, আমার সাথে চলো মা। তোমার সাথে যাওয়ার আর এখন আমার সময় নেই বাবা, অনেক সময় চলে গেছে। এখন আমার এই যে ছোট ছোট ছেলে মেয়ে, বড় বড় ছেলে মেয়ে, এই বৃদ্ধাশ্রম এই নিয়ে আমি পড়ে থাকি। এখন আমি কারোর সাথে যাওয়ার সময় নেই বাবা আমার। মা, যখন আমার জ্ঞান বুদ্ধি ছিল না, যখন আমি খারাপ মানুষ ছিলাম, তখন তুমি আমার সাথে ছিলে। এখন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে, আমি বুঝতে শিখছি, আজকে তুমি আমার ফিরাই দিবা? না রে, তুমি তো আমার পেটের সন্তান, আরেকটা আমার পিঠের সন্তান। তুমি আমার সাথে থাকতে পারো, আমি তো ওর সাথে থাকতে পারবো না। মা, এটা তুমি কি বললে মা? এটাই সঠিক কথা। আমি তো সামনে থেকে এক রাত থাকতে পারবো না, তুমি তো আমার থেকে অনেক রাত রয়েছো। মা, আমার কেউ নাই এখন, তুমি ছাড়া আমার আর কেউই নাই। আমার বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই। মা, তুমি তো জানো আমি অন্ধকারে খুব খুব ভয় পাই। মা, তুমি যদি আমার একটা ঘুম পাড়ায় দাও মা, আমি অনেকদিন ঘুমাইনি। আমার কিছু করার নেই বাবা, আমার অনেক কষ্টের দিন পার হয়ে গেছে। আমার নতুন জীবন দিচ্ছে স্বামী, আমি এই জীবনে থাকতে চাই, আমি আর তোমার কাছে যাইতে চাই না। আমার অনেক কষ্ট ভিতরে, আমি কারো কাছে শেয়ার করি না, অনেক কষ্ট ভিতরে।
আমি কারো কাছে শেয়ার করি না বাবা। তুমি তোমার মতন থাকো, আমি এই ছোট ছোট ছেলে মেয়ে, এই বয়স্ক মহিলাগুলো নিয়ে বৃদ্ধাশ্রম আমি সুন্দর কাটাতে পারি। থামেন, আপনার আবেগটা বাদ দেন। এখন আপনি বুঝতে পারছেন আপনার সাথে ফ্যামিলির কেউ নেই, আপনাকে দেখাশোনা করার জন্য এখন কেউ নেই। আকরাম সাহেব, এখন আপনার একটা কাজের মহিলা দরকার আছে, এর জন্য আপনি আমার মাকে নিয়ে যেতে চাচ্ছেন। বাহ, মানুষ হন, এখনো মানুষ হন। শামীম সাহেব, আমি ইচ্ছা করলেই বিয়ে শাদী করে নতুন করে সংসার করতে পারতাম, কিন্তু আমি সেটা করতে চাইনি। আমি আমার মাকে চেয়েছি। আপনি কতটুকু ভালো মানুষ সেটা আমার থেকে বেশি আর কেউ জানবে না। এটা কেউ জানার কথা না। আপনি চুপ থাকেন, আমাকে আগে বলতে দেন। আমার কথাটা শোনেন, আমি নিজে স্বীকার করছি আমি খারাপ মানুষ, আমি নোংরা মানুষ। আমার থেকে খারাপ মানুষ এই পৃথিবীতে নাই, এটা আমি সবসময় স্বীকার করছি। আপনার কপালটা ভালো। সেটা আমি ছিলাম, কিন্তু আমার এখন এই মানুষটা আমি না। আপনি যে এই মানুষটা না, আপনি কিভাবে বলবেন? আপনার কপালটা শুধু ভালো যে আমি শুধু মার জন্য আপনার সাথে বসে কথা বলছি। আর রেসপেক্ট আপু, আপনি আমাদের বসিয়েছেন, না হলে আপনার মতন নিকৃষ্ট জঘন্য মানুষ যে ব্যক্তি মার গায়ে হাত তুলতে পারে, মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, আপনি কেমন মানুষ? মানুষ রূপে তো শয়তান আপনি। আমি তো অস্বীকার করছি না যে আমি শয়তান না, আমি শয়তান ছিলাম। যখন শয়তান ছিলাম তখন আমি আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আমি যখন শয়তান ছিলাম তখন হচ্ছে সবচেয়ে খারাপ কাজগুলো আমি করছি, কিন্তু সেই মানুষটা তো আমি এখন না। আপনি কি বলতে পারবেন আপনি শয়তান না? আপনি যে কাজগুলো করে আসছেন পরবর্তীতে করবেন না, সেটা আমরা মানুষদের দেখে চিনতে পারি। আর আপনি যে কাজগুলো, জঘন্য কাজগুলো করেছেন, কি বলবো মা? বাবা চিল্লাচিল্লি করো না। দেখেন, আপনি যে কথাটা বলছেন আমি মানছি আমি একটা খারাপ মানুষ, সেটা ছিলাম, আর এটা আমি সবসময় স্বীকার করছি। মায়ের কাছে যে অন্যায় করছি সেটা প্রায়শ্চিত্ত আমি করতে যাচ্ছি। আমি যদি এইভাবে বলি, একা তো মানুষ অনেকভাবেই কাটাতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে আমার মা আমার সাথে থাকবে। আপনার কথার সাথে মনে হচ্ছে না। কারণ কি, ওই যে আপনি একা হয়ে গেছেন, আমার মাকে লাগছে। আমার মাকে নিয়ে আপনি কি করবেন? সেই আগের মতো করবো না বিধাই তো আমি মাকে নিতে যাচ্ছি। এখন আপনি চাচ্ছেন আপনার মাকে, আপনি তার পেটের সন্তান হয়ে যদি এত কিছু করতে পারেন, আমি তো তার পেটের না, রক্তেরও না। আপনি যেটা করছেন তার জন্য আপনার কাছে আমি অশেষ কৃতজ্ঞ। যখন আমার রিয়েলাইজেশন ছিল না, আমার যখন রিয়েলাইজেশন হয়েছে তখন আমি আমার মাকে ফেরত চাচ্ছি। মা, আমি তোমাকে একটা কথা বলি, শামীম তোমার ভালো ছেলে, আমি তোমার খারাপ ছেলে। তবে মা, তুমি কি আমাকে একটু ক্ষমা করে দিতে পারো না মা? তোমাকে তো ক্ষমা কবেই মা, করে আমি দিছি। তোমার পায়ে ধরি মা। তোমাকে তো ক্ষমা কবেই করে দিছি বাবা। তুমি আমার গর্ভধারণী, তুমি আমার গর্ভধারণী ছেলে। আমারে ফিরাই দিও না মা। না, তুমি যাও, বসো বসো। তুমি আমার গর্ভধারণী ছেলে, তোমার আমি অনেক আগেই ক্ষমা করে দিছি। তোমার আমার ক্ষমা চাওয়ার কিচ্ছু নাই। তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার কিচ্ছু নাই, তোমার আমি অনেক আগে ক্ষমা করে দিছি। মা, তুমি ক্ষমা করলে হবে? ওই যে উপরে একজন আছে, তোমার সাথে যা করছে তুমি ক্ষমা করে দিতে পারো। সে তো আছেই, আমি সে তো সেই জন্যই সবই তো আমি দেখে। আমার মার কাছে ক্ষমা আপনি চাচ্ছি। নাটক বাদ দেন, নাটক করবেন না আর। আপনার চোখের পানি মা ভুলতে পারে, আমি পারবো না। কারণ আপনি যে কাজগুলো করেছেন আপনি নিজে বলেন। শামীম সাহেব, ওনারা মা আর ছেলে একটু কথা বলুক। আপনার খারাপ লাগছে, আপনার মানে মনে মাকে নিয়ে এক ধরনের সম্মান আছে, সবই ঠিক আছে। তারপরেও একটা মায়ের দুটো সন্তান না, 10টা সন্তান থাকে। সেই 10টা সন্তান কিন্তু 10 রকমই হয়। তারপরেও যেটা করে মায়েরা মাফ করে দেয়। মাকে কথা বলতে দেন, উনি যদি মাফ করে। আপা, উনি যে কথা বলছে, আমি নাটক করছি, করছি, আমি মার কাজের মহিলা বানাবো, আমি সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে আমি টোটাল কাগজে কলমে আমি লিখে দিতে চাই যে আপনি মায়ের সাথে কোনো অন্যায় করবেন না। অন্যায় করব না। তারপরে তো আমি তার সাথে যেতে চাই না বাপু। আমার তো এখন বিশাল জগৎ আছে, আমি ঘরের ভিতরে তো বন্ধ হয়ে থাকতে পারবো না। আপনি কোন জায়গা থেকে কোন আইনি বলে আপনি আমার মাকে রাখছেন, এটা বলতে পারেন?
আপনি যখন মাকে ছেড়ে দিয়েছেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, তখন যে মা চলে গেল একটা বৃদ্ধাশ্রমে, সেই বৃদ্ধাশ্রমের সকল নিয়ম মেনে কাগজপত্র ডকুমেন্ট ক্লিয়ার করে আমি আমার মাকে আমার কাছে নিয়ে আসছি। আর আকরাম সাহেব, কথা বলবেন ভেবে চিনতে বলবেন। আমি যদি চাই এখান থেকে 2 মিনিটও লাগবে না, 1 to 1 আপনাকে সরিয়ে দিতে পারি, শুধুমাত্র মার দিকে তাকিয়ে। কিছু বলছি না, শুধু মার মুখের হাসিটার জন্য। আমাকে যেভাবে হুমকি দিচ্ছে উনি, এটা আপনার কপাল ভালো। তাহলে আমি ওনাকে কিভাবে আমার মাকে সেফগার্ড মনে করতে পারি? কি সেফগার্ড মনে করবেন আপনি? আপনি যখন ছেড়ে দিয়ে গেছেন তখন কোথায় ছিলেন? এখন আপনার কাছে কেউ নেই, এখন আপনার মাকে লাগবে কাজের মহিলা হিসাবে। কাজের আমি তো লিখিত দিতে যাচ্ছি। আপনার লিখিত কি দেবেন আপনি? আমিও সমস্ত কিছু মেনটেন করে আমি আমার মাকে নিয়ে আসছি, আপনি লিখিত দিয়ে কি করবেন? তা আমার মাকে আমি ফেরত চাইতে পারবো না? যেতে পারেন, মা যদি যেতে চায় যাক, কিন্তু মা যদি যায় আমারও কিছু শর্ত আছে। সেটা আপনার কি শর্ত আছে সেটা আপনি বলেন। আপনি বলেন। আকরাম সাহেব, শর্ত আমার আছে। শর্ত কি জানেন? আমার মা আমার কাছেই থাকবে। আপনার যখন মার প্রতি ভালোবাসাটা বেশি আসবে, আমার বাসায় এসে আমার মার সাথে দেখা করবেন, ভালোবাসা যতটুকু লাগে আপনি প্রকাশ করবেন। কিন্তু মা যদি না চায়, আমি কখনো আকরাম সাহেব আপনার কাছে পাঠাবো না। দুনিয়ার কোনো শক্তি নাই। আর আপনার যদি ক্ষমতা থাকে, যান মাকে নিয়ে যাবেন, যদি মা না চায়। মা না চাইলে আমি নিজেও কখনো নিয়ে আসবো না। আমি আমার মার কাছে আমি উপস্থাপন করছি চাওয়ার জন্য যে মা যেন আমার সাথে যাই। এখন আমি আপার মাধ্যমে অনুরোধ করছি, আমরা সবাইকে অনুরোধ করছি। আকরাম সাহেব, কিছু কিছু জিনিস হয় কি, এত অল্প সময়ে সমাধান হয় না। উনি যে আপনাকে ওনার বাড়িতে যাওয়ার পারমিশনটা দিল, আমার মনে হয় আপনি একবার ভেবে দেখতে পারেন যে আপনি ওখানে গেলেন, মায়ের সাথে কিছুটা সময় কাটালেন। ক্রমে ক্রমে দিনে দিনে মানুষের মন কিন্তু নরম হয়। আপনার যেমন হয়েছে, মায়েরও হতে পারে, বা শামীম সাহেব আগামীতে আপনাকে ভাই হিসেবে সেই শ্রদ্ধা সম্মানটাও করতে পারে। তো আমার মনে হয় সময় দেয়া উচিত, আপনারও সময় নেওয়া উচিত। আপনাদের দুজনকেই বললাম। আপনার সাথে যদি মা দেখা করতে যায় আকরাম সাহেব? হ্যাঁ, সপ্তাহে একদিন দেখা করতে পারে, আমি তার সাথে যাব না। আজও বলছি, কালও বলছি, সপ্তাহে একদিন। হ্যাঁ, উনি আমার ছেলে, আমি তো ফালাই দিতে পারবো না। উনি আমার গর্ভধারণী ছেলে, ওনার তো আমি ফালাই দিতে পারবো না। তুমি সপ্তাহে একদিন আইসো বাবা, আমার দেখে যাইও। যখন এই অনুষ্ঠানটাতে প্রথম আমি মায়ের সাথে কথা বলি, বুঝলেন আকরাম সাহেব, তিনি আপনাকে চিনতেও অস্বীকার করেছেন। আর এখন উনি বলছেন, সেই মাই বলছেন যে তার গর্ভের সন্তান আপনাকে ফেলে দিতে পারবে না। সুতরাং এই কয়েক ঘন্টা বা কয়েক মুহূর্তের মধ্যে যদি এইরকম কথা মাই বলে থাকেন, তাহলে আরেকটু সময় দেওয়া উচিত বলে মনে করি। আপনি কি রাজি শামীম সাহেবের প্রস্তাবে? আমার মা যদি যেটা চাচ্ছে, মা যদি এটাই যদি চিন্তা করে থাকে, মা যদি ওটাই মনে করে এটা ভালো হবে, আমি গিয়ে মার সাথে দেখা করতে পারবো, আমি গিয়ে মার দোয়া নিয়ে আসতে পারবো, তাহলে আমার কোনো আপত্তি নেই। শামীম সাহেব, আশা করব আপনি আকরাম সাহেবের উপস্থিতি সুন্দরভাবে নেবেন। তার কথাগুলো শুনে আপনাদের সাথে বসে যতটুকু বুঝতে পেরেছি আপু, সে কিছুটা সংশোধনে আসছে, সমাধানে যাবে। আমি উত্তেজনা তখনই হই যখন নিজের একটা মানুষ দূরে চলে যায় বা তাকে ছিনিয়ে নিতে চায়। না, উনি তো ছিনিয়ে নিতে চান। মা যেটা বলেছে সেটাই, মার উপরে আমার কোনো কথা নেই। আর মা যদি চায় দুইজনকে ভাই হিসাবে রাখতে, মার উপরে আমার বলার কিছু নাই। মা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মা, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি যেভাবে নিজের ভুল স্বীকার করেছেন, যেভাবে আপনি ক্ষমা প্রার্থনা করছেন, আশা করি একদিন আপনি মায়ের যোগ্য সন্তান হয়ে উঠতে পারবেন। সুপ্রিয় দর্শক, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই না, ঠিক তেমনই বাবা মা থাকতে আমরা তাদের
যোগ্য সম্মান বা শ্রদ্ধাটা করতে পারি না। তো আজকের এই অপ্রিয় সত্য একটি ঘটনার মধ্যে দিয়ে আশা করি আমরা সবাই শিক্ষা লাভ করলাম পরিবারের সাথে কিভাবে থাকা উচিত, বাবা মায়ের পাশে কিভাবে থাকা উচিত। আর হ্যাঁ দর্শক, একটি বিষয় না বললেই নয়, আমাদের এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা সত্য আর প্রতিটা চরিত্র কাল্পনিক। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।